ওকে, তাহলে আমরা আগে দেখলাম যে আমাদের যে আগে অক্ষ ছিল সেটাকে আমরা বলতাম বাস্তব অক্ষ, এবং নতুন যে অক্ষ পেলাম সেটাকে আমরা বলছি কাল্পনিক অক্ষ। তো আমরা দেখলাম যে বাস্তব অক্ষ বরাবর সব বাস্তব সংখ্যা থাকে, এবং সেটা ছাড়াও কাল্পনিক অক্ষ বরাবর i, 2i, 3i, 4i অথবা -i, -2i এরকম হচ্ছে কাল্পনিক সংখ্যাগুলো থাকে। তো এখন এমন কোনো সংখ্যা কি থাকতে পারে যেখানে হচ্ছে বাস্তব অক্ষ থাকবে এবং কাল্পনিক অক্ষ বরাবর কিছু অংশ থাকবে? মানে কি আসলে? মানে হচ্ছে মনে করো জাস্ট +2 চিন্তা করো, সেটাতে আমরা কীভাবে যেতাম? আমরা হচ্ছে 0 থেকে এই যে 2 ঘর, জাস্ট বাস্তব অক্ষ বরাবর 2 ঘর চলে যেতাম, তাহলে হচ্ছে আমরা 2তে পৌঁছায় যাব। একইভাবে আমরা যদি +3i-তে যেতে চাই, আমরা হচ্ছে কাল্পনিক অক্ষ বরাবর উপরের দিকে 3i বরাবর চলে যাব, তাহলে হচ্ছে আমরা সেই +3i পয়েন্টে পৌঁছে যাব। এখন মনে করো আমরা এমন একটা বিন্দু চাচ্ছি যেটার জন্য আমরা শুরুতে বাস্তব অক্ষ বরাবর 2 ঘর যাব, এবং তারপর সেখান থেকে কাল্পনিক অক্ষ বরাবর 3 ঘর যাব। তাহলে সেই সংখ্যাটা কীরকম হবে? সেখানে হচ্ছে বাস্তব অক্ষের অংশ থাকবে +2 এবং কাল্পনিক অক্ষের অংশ থাকবে +3। সেটা আসলে দেখতে আসলে এরকম হয়, 2 + 3i। এটা হচ্ছে এই বিন্দুটা। সো খেয়াল করো, এই বিন্দুর হচ্ছে দুইটা অক্ষের কোনোটার ওপরই নাই, কিন্তু দুইটা অক্ষ মিলে তুমি যে এই বিশাল সমতল পাচ্ছ, এই সমতলের উপর একটা বিন্দু। একইভাবে তুমি সমতলের উপর বাকি প্রত্যেকটা বিন্দুকেই আসলে এভাবে প্রকাশ করতে পারবা। মনে করো তুমি হচ্ছে বাস্তব অক্ষ বরাবর 3 ঘর গেলা, কাল্পনিক অক্ষ বরাবর 2 ঘর গেলা, তাহলে হচ্ছে তুমি এরকম একটা জায়গায় পৌঁছাবা। তুমি মনে করো বাস্তব অক্ষ বরাবর -2 ঘর গেলা, তারপরে কাল্পনিক অক্ষ বরাবর -4 ঘর গেলা, তখন হচ্ছে এরকম একটা বিন্দুতে পৌঁছাবা। একইভাবে তুমি হচ্ছে এই সমতলের প্রত্যেকটা বিন্দুতে আসলে সিমিলারলি পৌঁছাতে পারবা, বা প্রত্যেকটা বিন্দুই আসলে এক একটা সংখ্যা হবে, এবং এই সব সংখ্যাগুলোকেই একত্রে বলা হয় জটিল সংখ্যা। ওকে, তাহলে সংখ্যাগুলো দেখতে আসলে কীরকম হবে? সেখানে আমরা কিছু দূর বাস্তব অক্ষ বরাবর যাব এবং কিছু দূর কাল্পনিক অক্ষ বরাবর যাব, বা আমরা বলতে পারি সেখানে একটা এ থাকবে, এ হচ্ছে বাস্তব অক্ষ বরাবর আমরা কত ঘর গেলাম সেটা, তারপরে প্লাস আমরা কিছু দূর আমরা বি ঘর কাল্পনিক অক্ষ বরাবর যাব, তাহলে সেটা হবে bi। তাহলে আমাদের সবগুলো জটিল সংখ্যা দেখতে আসলে হবে a + bi আকারের। এখন এখানে খেয়াল করো, এখানে বেশ কিছু প্রকারভেদ করা যায়। আমরা যদি এখানে b = 0 বসাই, তাহলে পাওয়া যাবে a + 0 × i বা a। সো খেয়াল করো, এখানে আসলে কোনো কাল্পনিক অংশ নাই, সেখানে হচ্ছে শুধুমাত্র একটা বাস্তব অংশ। তার মানে এটা হচ্ছে পুরাই বাস্তব সংখ্যা, বা আমরা বলতে পারি এটা হচ্ছে এক ধরনের বাস্তব সংখ্যা বা সম্পূর্ণ বাস্তব সংখ্যা। আচ্ছা, সম্পূর্ণ বাস্তব। আবার আমি যদি এখানে a = 0 বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 0 + bi, বা এখানে জাস্ট bi থাকবে। সো এই সংখ্যাটাতে খেয়াল করো, এখানে হচ্ছে বাস্তব অংশ বরাবর আমরা কোনো ঘরে আসলে যাই নাই, তো এখানে হচ্ছে বাস্তব অক্ষ বরাবর কোনো অংশ নাই, সেটাকে আমরা বলতেছি, সেটাকে আমরা বলি সম্পূর্ণ কাল্পনিক। এবং a আর b কোনোটাই যদি 0 না হয়, তাহলে আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে a + bi আকার হবে, সেগুলো হচ্ছে এক একটা জটিল সংখ্যা। এখন আগেরগুলোও আসলে জটিল সংখ্যা, বাট সেগুলো হচ্ছে জটিল সংখ্যার এক রকমের প্রকারভেদ বলতে পারো, সেটা হচ্ছে, আর এগুলো হচ্ছে নর্মাল জটিল সংখ্যা। তো সোজা কথা বলা যায়, আমরা হচ্ছে এই দুটো অক্ষ মিলে যে সমতল পাচ্ছি, সেই সমতলের উপর প্রত্যেকটা বিন্দু হচ্ছে এক একটা জটিল সংখ্যা। তার মানে খেয়াল করো, এই যে বাস্তব অক্ষ বরাবর যে সংখ্যাগুলো আগে ছিল, সেগুলো ডেফিনেটলি এখনও সমতলের উপরেই আছে, তার মানে সেগুলো হচ্ছে জটিল সংখ্যা। সো বাস্তব সবগুলো সংখ্যাই আসলে জটিল সংখ্যা। তাছাড়াও জটিল সংখ্যা হচ্ছে আরও এক্সট্রা কিছু সংখ্যা চলে আসছে। সো তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে আমাদের এখন আমরা যেটা করলাম, আমরা হচ্ছে বাস্তব রেখার যে সেটটা ছিল সেটা হচ্ছে আমরা আরও এক্সপ্যান্ড করে আরও অনেকগুলো সংখ্যা মিলে নতুন একটা সেট গঠন করছি, সেটাকে আমরা বলতেছি জটিল সংখ্যা। আর বাস্তব সংখ্যাগুলো কিন্তু জটিল সংখ্যার একটা অংশ। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা বাস্তব সংখ্যার কিছু বেসিক ধারণা নিলাম। সো এটাতে আমরা জটিল সংখ্যার একটা বেসিক ধারণা নিলাম। এখন হচ্ছে আমরা কিছু প্রপার্টি দেখব জটিল সংখ্যার। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা ভালো, এখানে এই যে আমরা একটা সংখ্যা দেখলাম 2 + 3i, এই সংখ্যাটাতে আমরা হচ্ছে বাস্তব অক্ষ বরাবর যত ঘর গেলাম সেটাকে আমরা বলবো বাস্তব অংশ, এবং
কাল্পনিক অক্ষ বরাবর যত ঘর যাব সেটাকে আমরা বলবো কাল্পনিক অংশ। ওকে, তার প্রত্যেকটা জটিল সংখ্যাতেই দুইটা অংশ থাকবেই, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ। কোনো একটা জিরো হতে পারে কিন্তু দুইটা অংশই আসলে থাকবে। ওকে, আচ্ছা, এবং দুইটাই হচ্ছে এক একটা বাস্তব সংখ্যা। সো কাল্পনিক বাস্তব অংশ হচ্ছে একটা বাস্তব সংখ্যা থাকবে এবং কাল্পনিক অংশ হচ্ছে জাস্ট এই 3 বা এখানে হচ্ছে 3। সো সেটাও একটা বাস্তব সংখ্যাই থাকবে। ওকে, তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আইকে যদি আমরা পাওয়ার আকারে প্রকাশ করি তখন হচ্ছে কীরকম হয়। যেমন আমরা দেখলাম যে i⁻1, তো i⁻1 হচ্ছে আই, বুঝলাম। বাট আমরা একটা জিনিস মনে করার চেষ্টা করব, আমরা একবার শুরুর দিকে দেখছিলাম যখনই একটা সংখ্যার সাথে আমরা আই গুণ করি তখন সেই সংখ্যাটা কি হয়, সেটা হচ্ছে 90 ডিগ্রি ঘুরে যায়, তাই না? তাহলে চিন্তা করো, আমরা যদি সেই আইয়ের সাথে আবার আই গুণ করি, আইটা কোথায় ছিল আসলে? আইটা ছিল এখানে। সো i⁻1 হচ্ছে আইটা ছিল এখানে। সেই আইয়ের সাথে যদি আবার আই গুণ করি তখন কি হবে? আই স্কোয়ার। আবার আই গুণ করলে কি হবে? সেই আই হচ্ছে আবার 90 ডিগ্রি ঘুরে -1 চলে আসবে। তার মানে আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1। আবার সেই -1 বা আই স্কোয়ারের সাথে আমি যদি আবার আই গুণ করি তখন কি হবে? তখন সেই -1 থেকে ঘুরে 90 ডিগ্রি ঘুরে এইখানে চলে আসবে। সেটা কি? সেটা হচ্ছে -i। তার মানে i³ হচ্ছে -i। আবার খেয়াল করো, সেই -i বা i³ থেকে আমি যদি আবার আই গুণ করি তখন কি হবে? তখন সেই -i থেকে আবার 90 ডিগ্রি ঘুরে আগের জায়গা বা 1-এ চলে আসবে। তার মানে i⁴ হচ্ছে 1। এখন তুমি যদি সেই জিনিসটা আবার করো, আবার i⁴ এর সাথে আই গুণ করো, তাহলে সে হচ্ছে আবার ঘুরে আইতে চলে আসবে। আবার আই গুণ করলে সে আবার এখানে আসবে, আবার আই গুণ করলে আবার এখানে আসবে, তারপর আবার এখানে আসবে। সেই জিনিসটা জাস্ট চলতেই থাকবে। সে হচ্ছে বারবার ঘুরতে ঘুরতে এই 4টা মানের মধ্যেই জাস্ট ঘুরপাক খাবে। তাহলে খেয়াল করো, কখন আমরা কোন মানে পৌঁছাচ্ছি? আমরা যখন কোনো একবারও ঘুরি নাই তখন আমরা হচ্ছে 1-এ ছিলাম, বা i⁻0 = 1 বলতে পারি আমরা। একবারও আই গুণ করি নেই, তার মানে হচ্ছে আমরা 1-এ আসি। 1-এর সাথে একবারও আই গুণ করি নেই, তার আমরা 1-এ ছিলাম। একবার আই গুণ করলে হচ্ছে আইয়ে চলে গেছি, দুইবার আই গুণ করলে -1-এ চলে গেছি, তিনবার গুণ করলে -i-তে, 4বার গুণ করার পর আবার হচ্ছে 1-এ চলে আসছে। সিমিলারলি তুমি যদি 5বার গুণ করো তখন হচ্ছে সে আবার 1 থেকে আইতে চলে যাবে। 6বার গুণ করলে -1, 7বার গুণ করলে -i, 8বার গুণ করলে 1। আবার তুমি যদি 4বার করে গুণ করো তখন হচ্ছে সে 1, 2, 3, 4বার ঘুরে 1-এ চলে আসবে। তার মানে i⁴ যদি 1 হয়, তারপরে 4 ঘর পরে বা i⁸ তুমি আবারও 1 পাবা। তারপরে আরও 4বার ঘুরলে তুমি আবার হচ্ছে 1-ই পাবা। বা তুমি এখানে বলতে পারো পাওয়ার যখনই 4, 8, 12, 16, 20 এগুলো হচ্ছে, তখনই হচ্ছে আমরা আই এর পাওয়ার নিলে 1 পাচ্ছি। বা তুমি বলতে পারো আই এর পাওয়ার যখনই 4-এর কোনো গুণিতক বা 4n আকারের, যেখানে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তখনই এটার ভ্যালু আসবে 1। এবং তুমি যদি সেই 4বার থেকে আরেকবার বেশি ঘুরো তাহলে হচ্ছে তুমি 1 থেকে কোথায় আসবা? আইতে আসবা। সো i⁴n + 1 হচ্ছে আই। আরেকবার বেশি ঘুরলে তুমি হচ্ছে কোথায় যাবা? আরেকবার বেশি ঘুরলে i⁴n + 2, এবং সেখানে তুমি -1-এ চলে আসবা। আরেকবার বেশি ঘুরলে তখন হচ্ছে 4n + 3, এটা ভ্যালু আসবে তোমার এখান থেকে -i-তে। তারপর আবার ঘুরলে সেই 1-এ চলে আসবা। তো তুমি হচ্ছে এই 4বার ভিন্ন মান আসতে আসতে সে হচ্ছে একটা চক্রে পড়ে যাবে, এই 4টা মানে বারবার আসবে। সো পাওয়ার যখন 4-এ গুণিতক তখন হচ্ছে তোমার i⁴n 1, 4 গুণিতক থেকে 1 বেশি হলে হচ্ছে আই পাওয়া যাবে, 4 গুণিতক থেকে 2 বেশি হলে হচ্ছে -1, আর 4 গুণিতক থেকে 3 বেশি হলে -i। সো আই এর পাওয়ার হচ্ছে আমরা এইভাবে বের করবো। যখন আমাদের আয়ের যে কোনো পাওয়ার দেওয়া থাকবে তখন হচ্ছে আমরা দেখবো সেই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে। যদি পুরোপুরি ভাগ করা যায় মানে 4-এ গুণিতক হয় তখন হচ্ছে 1, আর যদি ভাগশেষ থাকে তখন হচ্ছে পরের সূত্রগুলো দিয়ে করতে হবে। সো এটা হচ্ছে তুমি বীজগণিত দিয়েও দেখতে পারো জিনিসটা, জাস্ট প্রতিবার আই গুণ করে দেখবা 4টা মানই বারবার আসে। বাট জিওমেট্রিক্যালি দেখলে তখন হচ্ছে জিনিসটা আরও ভালো মতো বোঝা যায় বা ফিল করা যায় যে কী হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস হচ্ছে একটু পর্যন্তই। নিশ্চয়ই দেখা হবে পরে কোনো একটা ক্লাস।